This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, ঠিক রাত ৮টার শনি সন্ধে মানে আপনার উইকেন্ডকে আরো আকর্ষণীয় করতে ঠোঁটকাটা হাজির আপনার কথা নিয়ে। এক আশ্বিন শনি সন্ধ্যায় দেখা হলো দুজনায়, কিন্তু পথে কি একটু দেরি হলো? কাজল শেখের কথা বলছি, কেষ্টমণ্ডলের কথা বলছি। এই দুজনের কথা উঠলেই বীরভূমের জেলা সভাধিপতি বলেন অনুব্রত তার দাদা অভিভাবক, অথচ এ যেন তোমার পুজোর ছলে তোমায় ভুলে থাকি। মানে কোট আনকোট অভিভাবক ঘরে ফিরেছেন ২৪ তারিখ। ২৫ তারিখ থেকে রোজ বোলপুরে পার্টি অফিসে যাচ্ছেন, আর ৫ দিনের মাথায় দেখা করতে গেলেন কাজল শেখ। ৫ দিনের মাথায় অবশ্যই দাদার সঙ্গে কথা হয়েছে। দাদার শারীরিক অবস্থা খুব একটা ভালো নেই, তো দাদা কাল পরশু করে চেক আপে যাবেন। সম্ভবত কালকেই যেতে পারেন চেক আপে, কলকাতায় চেক আপে যাওয়ার পর ফিরে আসবেন, তারপর আবার বসে কথা হবে। আজকে রাজনৈতিক কোনো কথা আলোচনা হয়নি, এটা সৌজন্য সাক্ষাৎ ছিল। দেরিতে হলেও গেলেন কাজল শেখ। আবার ব্রেকিং নিউজটাও দিয়ে দিলেন, ওই যে কালকেই কলকাতায় চেক আপে যাবেন অনুব্রত মণ্ডল। গতকালই আবার কলকাতায় ঘুরে গিয়েছেন কাজল শেখ। তার আগে অবশ্য বার্তাটা দিয়েছেন বীরভূমের স্ট্রং ম্যান, জেলায় সংগঠন স্ট্রং করতে কোনো ভেদাভেদি নয়। কেউ ভেদাভেদ করো না, মুখ্যমন্ত্রীর নির্দেশ, অভিষেকের নির্দেশ, যে যেখানে আছে এমএলএ, লিডার, সভাধিপতি, সবাই একসঙ্গে মিলে কাজ করে। সেদিন কেষ্টমণ্ডলের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম, সভাধিপতির কথাও। সেই সভাধিপতি শুক্রবার এলেন কলকাতায়। ক্যামথ স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের নিচে দেখা গেল সেই কাজল শেখের গাড়ি। তাহলে কি কাজল শেখকে ডেকেছিলেন অভিষেক? পরে অবশ্য জানা যায় কাজল যাননি, কিছু কাগজপত্র নিয়ে গিয়েছিলেন তার অফিসের লোকজন। শনিবার সেই কাজলই গেলেন অনুব্রত দরবারে ৪ দিন পর। আর দিন ৫ আগে ২৩ সেপ্টেম্বর কি হলো? কেষ্টমণ্ডলের জামিন পাওয়ার খবর সেদিন পৌঁছেছে বীরভূমে। সেদিন লোক ধরে ধরে মিষ্টি মুখ করালেন কাজল। রাজ্য নেতৃত্ব যে ধরনের নির্দেশ দেবে সেই নির্দেশে আমরা পালন করব। যদি বীরত্ব সম্মান দিয়ে তাকে আনার কথা বলেন, আমরা সেভাবেই নিয়ে আসবো। যতদিন কেষ্ট ফিরে না আসছে লড়াই আরো ৩ গুণ বাড়বে। বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে বের করে আনবেন, ঠিক আছে? ব্যক্তিগত মতামত, অনুব্রত মণ্ডল মহাশয় কে বীরত্বের সম্মান দিয়ে বীরভূম জেলার বুকে আনা উচিত, কারণ অনুব্রত মণ্ডল বিজেপির কাছে মাথা নত করেনি। ২৪ সেপ্টেম্বর কেষ্টমণ্ডল ফিরলেন বোলপুরে। ২৫ তারিখ বুধবার গেলেন বোলপুরে দলের অফিসে। বুধবারই পার্টি অফিসে একে একে ঢুকলেন অভিজিৎ, চন্দ্রনাথ, বিকাশ, শুধু নেই কাজল। কেতুগ্রামে ব্লক সভাপতি শারীরিক অসুস্থতা ছিল, যার জন্য আমি কেতুগ্রামে ছিলাম। দাদা আমাদের রাজনৈতিক গুরু, তাকে দেখা করতে আমাকে লিখিত হবে ইনভাইট পাঠাতে হবে না, আমি যখন সময় পাবো তখনই যাব। পার্টি অফিসে কেষ্ট দরবারে গড় হাজির, তবে কাজল হাজির নানুরের ধূপসরা অঞ্চলের কর্মী সভায়। বুধবারই আবার বলছি, অনেক ঘাটের জল কিন্তু পেটে আছে, টাঙ্গা নিতে এসো না, আমি চুল করে বসে নাই। যারা সুটমুখে সাক্ষী ছিল তাদের বিপক্ষে গিয়ে সিপিআইএমের হাত ধরে, হারমাদদের হাত ধরে তাদের সাজা না হয় সেই জন্য চলে গিয়েছিল। তারাই বর্তমানে কিষাণ মান্ডিতে বসে কিছু মানুষকে নিয়ে একটা চক্রান্ত করার চেষ্টা করছে। তাদের উদ্দেশ্যে আমি বলেছি। নাম নেননি, তবে বুঝালেন সেই নানুর কানেকশন। নিশানায় নানুরের তৃণমূলেরই নেতা কেষ্ট ঘনিষ্ঠ কেরিম খান। কে কি বলছে আমরা জানি না, তবে বীরভূম অভিভাবকহীন ছিল, বীরভূম অভিভাবক ফিরে পেয়েছে, বীরভূম আবার নতুন সাজে সাজতে লেগেছে। ২৫ মাস পর জেলায় ফিরেছেন কেষ্টমণ্ডল। তাহলে কেষ্টগড়ের খেলা কি ঘুরে গেল? ঘরেও খেলা হবে, রাস্তায় খেলা হবে, প্রত্যেক বাড়ি বাড়ি খেলা হবে। খেলতে জানি আমি, দাদা খেলা খেলতে জানি, হাত খেলতে জানি। খেলা হবে গান শুনিয়ে
লাভ হবে না বন্ধু। আজই আবার কৃষ্ণমণ্ডলের সঙ্গে দেখা করতে পার্টি অফিসে গিয়েছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়। তবে ফোকাসে জেলা সভাধিপতি, সাক্ষাৎ জেলা সভাপতির সঙ্গে। কাল ওনাকে চেকআপের জন্য কলকাতায় যাবেন, ফিরে এসে তারপর বসে আলোচনা হবে। আজকের দিনে আলোচনাতে কোথাও কোর কমিটির কোনো আলোচনা কি এসেছে? না, কোর কমিটির কোনো রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়নি। কোনো রাজনৈতিক আলোচনা হয়নি দাবি করলেন কাজল শেখ। যদিও আজই প্রথমবার অনুব্রত মণ্ডল ফিরে আসার পর এখানে এলেন এবং অনুব্রত মণ্ডলের সাথে দেখা করলেন রাজ্যের ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। তিনি অবশ্য বেরিয়ে এসে পরিষ্কারভাবে জানালেন অনুব্রত মণ্ডলের সাথে রাজনৈতিক আলোচনা হয়েছে। সাংগঠনিক বিষয় নিয়েও আলোচনা হলো। আগামী কালী পুজোর পরে এবং দেওয়ালির পরে আর কি জেলার একটা মিটিং ডাকবেন এবং জেলার মিটিং ডাকার পরে তিনি ব্লকে ব্লকে মানে যাওয়া শুরু করবেন। দেখুন, দেখা যাবে কি যাবে না পরের বিষয়। আর ব্লক স্তরে অবশ্যই উনি যেতেই পারেন, কারণ জেলা সভাপতি আসলে উনি আছেন। তাছাড়াও আমাদের অল্প দিনের মধ্যে কোর কমিটি মিটিংও হবে, সেই মিটিংও আশা করি উনিও উপস্থিত থাকবেন। কোর কমিটি মিটিংও হবে আর দাদাও থাকবেন সেখানে, তিনি আমাদের মতলব জেলা সভাপতি। কাজল শেখের সাথে রাজনৈতিক কোনো আলোচনা হয়নি, শুধুমাত্র কি তার শারীরিক বিভিন্ন জিনিস বা তার পারিবারিক বিভিন্ন বিষয়ে কথা বলতে 30 মিনিট লাগলো, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো তত্ত্ব? পারিবারিক আলোচনা হয়েছে, যেটা হওয়াটাই স্বাভাবিক, কারণ আমি ওই পরিবারের একজন সদস্য। তো এবছর দাদা আপনাদের মাধ্যমে আমি শুনেছি ডিক্লেয়ার করেছেন দুদিন গতকাল হাটসান্দি গিয়ে, যে অত বড় করে তিনি এবছর পুজো অনুষ্ঠান করতে পারবেন না, কারণ প্রত্যেক বছর হাটসান্দি গ্রামে প্রত্যেকটি গ্রামের মানুষকে তিনি খাওয়ান, সেটা করতে পারবেন না আর্থিক অবস্থা অনটনের জন্য। তো এবছর ছোটো করে পুজো হবে, সেই পুজোতেই যাব, মায়ের পুজো দেখবো, চলে যাবো। দাদা খাওয়া দাওয়া এবারে একটু অনেকেই জানতে যে দাদা না, আমি খাওয়ানো দাওয়ানো এবারে আমার খাওয়াতে বেশি ভালোবাসেন, কিন্তু আমার আর্থিক কন্ডিশন সেরকম, অনুব্রত মণ্ডলের আর্থিক অবস্থা খারাপ নিজেই বলছেন, আপনার কি কোনো অবদান থাকবে? আমি ওই পরিবারের একজন সদস্য, সেই হিসাবে যদি আমাদের অভিভাবক কোনো নির্দেশ দেয় সে নির্দেশটাকে পালন করব। দেখুন, সামনে মৌখিকভাবে কোথাও কোনো বিরোধ নেই, কিন্তু দুজনেই দুই মেরুতে অবস্থান করেন, রাজনীতির দুই মেরুতে। আজ সৌজন্যের মাধ্যমে দুজন কাছাকাছি এলেন, এক ঘরে মুখোমুখি হলেন। তবে এটা সব ঝামেলা, সমস্ত ফাটল মিটে গেল এটা ভাববেন না। একদিকে যখনই রেখে ঢেকে মেরামতের চেষ্টা, তখন ফাটল চওড়া হয়ে সামনে এলো ভাঙড় থেকে। আপনি বলতেই পারেন এক আরামে রক্ষে নেই, সুগ্রীব দোসর। সেই দোসরের সৌজন্যে আবার সিঁদুরে মেঘ ভাঙড়ে। সেখানে শাসকের ঘরের পুরনো রোগ মাথা চড়া দিয়েছে। ওই যে আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, দলের কোন্দল, সবাই রাজা। তাজা নেতা, তিনি তো নিজেকে রাজাই মনে করেন, আরাবুল ইসলাম বনাম বর্তমান ভাঙড়ের রাজা শওকত মোল্লা। গত 3 দিন ধরে ভাঙড়ের মাটিতে এক হারমাত 34 বছর ধরে যে সিপিএম এর লাল সন্ত্রাস লুট করেছে, আজকে তৃণমূল কংগ্রেসে এসে পুরনো তৃণমূল কংগ্রেসদের উপরে আক্রমণ করছে। আরাবুলের মুখে আদি বনাম নব্য। 3 দিন আগে বুধবারই ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে কর্মী সভা শওকতের, আর সেখানে হুঁশিয়ারি তৃণমূলেরই মমিনুল ইসলাম, বাহারুল ইসলাম, প্রদীপ মণ্ডলদের। ভাঙড়ের আমি আগের মিটিংও বলেছি, এপারের একটা বুড়ো ভাম আর ওপারের আধা বুড়ো ভাম, এরা কিন্তু দলের কাছে রিজেক্টেড, কারণ এরা বেঈমান। এই আব্দুল মান্নার মতো লোকেদের যদি কালকের থেকে ওদের বুধের বাইরে নাকি ট্যাঙ্ক ভেঙে রেখে আমাদের প্রিয় নেতা, আমাদের অভিভাবক, আমাদের নেতা শওকত মোল্লা। আমি দাদাকে বলতে চাই, যদি কোনো বেলাল্লাপুরে করেন আমরা কিন্তু চামড়া কুচি আলাদা করে দেব। শওকত ভার্সেস আরাবুল, আড়াআড়ি ভাঙড়। বুধবার হুঁশিয়ারি আর বৃহস্পতিবার বিকেলে ভগবানপুরের সাতুলিয়া অঞ্চলে হামলা। শুক্রবার রাতে হামলার অভিযোগ ভোজের হাটে আরাবুলের ছায়াসঙ্গী লালবাবু মোল্লার ওরফে আলতুর অফিস ও বাড়িতে। আমার নিজের ভাইয়ের মতো আমি তারে ভালোবাসি। 24টা ঘন্টা আমার সাথে থাকে, আপনারা মিডিয়ার লোক সবাই জানেন। তার গাড়ি ভাঙা হয়েছে, তাকে মেরে দেবারও ষড়যন্ত্র হয়েছিল, কোনো রকম ভাবে সে প্রাণে বাঁচে।
যে অফিসটায় আমি ভোজেরহাটে বসি সে অফিসটা পর্যন্ত গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কি বুঝলেন? নিজের খাস তালুকেই আতঙ্কিত তাজা নেতা আরাবুল, পাল্টা শওকত অনুগামীদেরও। শওকত মোল্লা একটা কাজ করেছে, যেটা হলো এই তোলাবাজি বন্ধ করেছে এবং লবিবাজি বন্ধ করেছে, যার ফলে আরাবুল পাগল হয়ে গেছে। আরাবুল শুধু টাকা টাকা করে নাচে। তো ভাঙড়ের মাটিতে এক হারমাত গত পরশু থেকে শওকত মোল্লা নিজে যে আরাবুলের যেসব ছেলেরা আছে তাদের হাত ভেঙে দাও, পা ভেঙে দাও, তাদের গুঁড়িয়ে দাও। দল যখন তাকে কর্নার করেছে, জেল খেটেছে, এরকম একটা মুহূর্তে সে একটা ম্যানমেড তৈরি করার চেষ্টা করছে। সন্ত্রাসের অভিযোগ, সেটাও ম্যানমেড। তাহলে এবার আমি করতে পারি না? আমার ভাঙড়ে যেসব ছেলেরা আছে, আমি বললে 10 মিনিটে এইসব বাবুরা কোনো জায়গা থেকে আর বেরোতে পারবে না। যথেষ্ট ছেলেরা আছে। কেষ্ট আর কাজলের লড়াইটা ঢাকার চেষ্টা, মেরামতের চেষ্টা হচ্ছে, মানে বীরভূমকে মেরামতের চেষ্টা হচ্ছে। ভাঙড়ে পারা যাচ্ছে না। আরাবুল তো বলেই দিলেন, গত বছর পঞ্চায়েত ভোটের আগের কথা মনে আছে আপনাদের? তখন ভাঙড়ের অবজারভার করা হলো অভিষেক ব্যানার্জি ঘনিষ্ঠ শওকত মোল্লাকে। তাতে কাজ হলো কি? দেখুন, একদিকে আরাবুল দ্বারা আছে, এদারে কাইজাদ্দা বারুল দ্বারা আছে, রহিম দ্বারা আছে। এই ভাঙড়ের মানুষ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে কিনা, আজকের এই সামান্য একটা মৌন মিছিল সেটাকে আজকে প্রমাণিত করলো। আইএসএফের নেতা নওশাদ সিদ্দিকীকে বলবো দেখে যেতে। আজকে প্রায় লক্ষাধিক মানুষের সমাবেশ, এতে প্রমাণ হয় যে আইএসএফ ভাঙড় থেকে দূর হটো। কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, দল একদম ইউনাইটেড এবং পঞ্চায়েত নির্বাচনের জন্য আমাদের দল তৈরি আছে। পঞ্চায়েত ভোটের আগেই পর্যবেক্ষকের দায়িত্ব পেয়েই সেদিন ভাঙড়ে প্রথম মিছিল শওকতের। হাতে হাত ধরে হাঁটলেন শওকত, আরাবুল, কাইজাররা। তারপর পঞ্চায়েত ভোট হলো, জয়ী তৃণমূল প্রার্থীদের নিয়ে মিটিং সেদিন হাতিশালায়। হঠাৎই তাজা নেতার কথায় বিদায়ের সুর। দলের কাছে জানাচ্ছি যে আমি বাদে অন্য যদি কেউ সঠিক নেতৃত্ব দিতে পারে, দায়িত্ব নিতে পারে, আমি খুশি হব। যতক্ষণ না বলছে আরাবুলদা নিজের ইচ্ছা প্রকাশ করলে তো হবে না। আমার কথা হলো আরাবুলদা যেভাবে ছিলেন সেইভাবে থাকবে। নেতৃত্ব ছাড়তে চান আরাবুল, তখনই সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছিলেন শওকত। পঞ্চায়েত ভোটে টিকিট পাননি কাইজার, টিকিট পাননি লাভ হাউসের মালিক আরাবুল ঘনিষ্ঠ মুদাসসেরও। ভাঙড়ের রাজনীতিতে ততদিনে প্রতিষ্ঠিত শওকতের দাপট, সেটা বুঝেই সেদিন শওকতের প্রশংসায় পঞ্চমুখ আরাবুল। আমাদের অভিভাবক শুধু নয়, তিনি না থাকলে ভাঙড় উদ্ধার হওয়ার মতো ক্ষমতা ছিল না। 23 সালের জুলাই মাস, বছর ঘুরল, খেলাও কি ঘুরল ভাঙড়ে? গ্রেফতার হলেন আরাবুল আইএসএফ নেতাকে খুনের অভিযোগে। ততদিনে ভাঙড়ের ফাঁকা মাঠে গোল দিচ্ছেন শওকত। সেই ভাঙড়ের মাঠে সভা করে শওকত মোল্লা কোনো রাখ ঢাক রাখলেন না, বুঝিয়েই দিলেন নেতা আরাবুল আসলে ভাঙড়ের ভিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিন আমাকে বললেন, ভাঙড়ের নেতাগিরি করছো? ওখানে একজন প্রধান আছে, তার স্বামীর নাম খয়রুল, তার মার্ডার করার জন্য 18 লক্ষ টাকা লেনদেন হয়েছে। তুমি যে আরাবুল করো, সে আরাবুলেই এই ঘটনার মূল নায়ক। 24-এর লোকসভা ভোটে জেলবন্দি থাকতে হয়েছে আরাবুল ইসলামকে। অবশেষে জুলাই মাসের গোড়ায় জামিন পেলেন হাইকোর্টে, কিন্তু জেল থেকে বেরোনোর আগেই উচ্ছেদ হয়ে গেলেন আরাবুল ইসলাম। পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল, অথচ তার ঘর কোথায়? নিশ্চয়ই তৃণমূলটা করতে হবে, করুন। আমরা ঘর তো দখল হয়ে গিয়েছে ওখানে। সে শুনুন, একটা ঘর যদি কেউ দখল করে নেয় সেটা তো পরের কথা, সেটা আমি পরে বলে দেবো। আপনি কি সত্যি কি খুনের কোনো চক্রান্ত করেছিলেন? আমি জীবনে রাজনীতিতে কারোর খুনের চক্রান্ত করিনি। ব্যাপারটা কেমন হয়েছে জানেন তো? বীরভূমের পুরনো নেতা অনুব্রত মণ্ডল এবং নবীন নেতা কাজল শেখের সঙ্গে দ্বন্দ্ব, যেটা ঢাকতে মরিয়া চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস, তৃণমূলের হাইকমান্ড। আবার শওকত মোল্লা নবীন নেতা ভাঙড়ের জন্য, আর ভাঙড়ের পুরনো নেতা ওই তাজা নেতা আরাবুল। তাকে কিছুতেই ঢাকা যাচ্ছে না, মানে এই দ্বন্দ্বকে। তাহলে মাথা ঢাকতে গিয়ে পা বেরিয়ে পড়ছে শাসকের শিবিরে। কলহ এমন জায়গায় পৌঁছেছে, শওকত মোল্লাকে অবজারভার করার পরই কি খেলাটা ঘুরে গেল? তবে জেল থেকে ছাড়া পেয়ে সেদিন আরাবুল কি বললেন? বলেছিলেন নিশ্চয়ই তৃণমূলটা করতে হবে।
আর আজ শুনুন কি বলছেন। আমি শুধু আজকে একটা কথা অনুরোধ রাখবো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, যে আমরা এই দলটা করব কি করব না। কুকুরের লেজের মতো ব্যাপার, ও জীবনে সোজা হবে না, এ চলবেই। নতুন তৃণমূল, পুরনো তৃণমূল, পিসি তৃণমূল, ভাইপো তৃণমূল, শান্তনু সেন তৃণমূল, সন্দীপ ঘোষ তৃণমূল, সেই রকমই শওকত তৃণমূল, আরাবুল তৃণমূল। মানে যারা লোকের বাড়ি ভাঙে, তাদের বাড়ি ঘরে যখন ভাঙচুর হয় তো ব্যাটার কিছু থাকতে পারে না, ন্যাকামি থাকতে পারে। আমার কোথাও ব্যথা নেই। যারা লোককে খুন করে, যারা লোকের রক্ত দেখলে পরে নিজেদের মনের আত্মা তৃপ্তি পায়, বাংলার মানুষ তাদেরও সুস্থভাবে দেখতে চায় না। তাও আরাবুল একটা ভাঙড়ের পুরনো লোক ছিলেন, শওকত বাইরে থেকে তাকে এনে আউটসোর্স করে ভাঙড়ের মধুভাণ্ডার তার হাতে ছেড়ে দেওয়া হয়েছে। বলো তো, এই কেচাকেচি লেগে গেছে। তৃণমূলের প্রতিটি গোষ্ঠী যে আসলে সমাজ বিরোধী দিয়ে ভরপুর, এই ধরনের ঘটনায় বারবার প্রমাণিত হচ্ছে। অনুব্রত ফিরে আসায় মানুষের খুব ক্ষোভ সিবিআই এর উপর। কেন? কারণ অনুব্রতকে চায় না, সন্দীপ ঘোষকে শুলে চড়াতে চায়। কারণ সন্দীপ ঘোষকে চায় না, সেরকম আরাবুল এবং কি যেন ভীমরুল নাকি শওকত, এদেরও কাউকে দেখতে চায় না। এরা মারামারি করবে, রক্তারক্তি করবে, দেখলে বাংলার মানুষ খুশিই হবে, কোনো রাগ হবে না। ভাঙড়ের শওকত মোল্লা এবং আরাবুল বলতে পারলাম না, ব্যাপক মারপিট, আমি জানি না, বলতে পারবো না। যে আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, আমরা জীবন বাজি রেখে মৃত্যু বরণ করলেও এই তৃণমূল কংগ্রেসটা করব। আর আমি আবেদন রেখে যাচ্ছি আবার আমার দিদির কাছে, আমার মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার যেভাবে তিনি লড়াই করছেন বাংলার মানুষের জন্যে, আমি অভিষেকদার কাছে আবার অনুরোধ রাখবো, পায়ে ধরে অনুরোধ রাখবো যে ভাঙড়টা আপনারা বাঁচান। একদিকে বীরভূম, অন্যদিকে ভাঙড়। আর তারপর দেখুন, গত 72 ঘন্টায় যদি আমরা ক্রোনোলজি দেখি, একদিকে মেরামতের চেষ্টা, বীরভূম চোখের সামনে স্পষ্ট। গত 72 ঘন্টার মধ্যেই আমাদের কাছে যা খবর, ক্যামক স্ট্রিটে অভিষেক ব্যানার্জি এবং সুব্রত বক্সির ওই নবীন নেতা এবং প্রবীণ নেতার মিটিং, এখানেও মেরামতি। কিন্তু কোথায় মেরামতি কিছুতেই হচ্ছে না। এক ভাঙড়, আর দুই ওই যে ফিরহাদ হাকিমের ওএসডির বিরুদ্ধে অভিষেক ব্যানার্জির অফিসের এক আধিকারিক থানায় গিয়ে এফআইআর লিখে দিলেন। সুতরাং দ্বন্দ্ব মিটেও মিটছে না। দেখুন, এটা আমি আগে কোনোদিন শুনিনি। তারপর যদি কোনো কমপ্লেন থাকে আমাকেই দিত, আমি ইনকোয়ারি করাতাম। এই ব্যাপারটা আমি ঠিক জানি না। মেয়রের অফিসার অন স্পেশাল ডিউটি তথা ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের ঘিরে কলকাতা পুরসভার অন্দরমহলে গত দুদিন ধরে শোরগোল পড়ে গিয়েছে। একটা মানুষের নামে যদি এমনি কোনো অভিযোগ আছে আর ভিত্তি নেই, তখন আমি তাকে কি করে সরাবো? কলকাতা পুরসভার বাম ইউনিয়ন সহ একাধিক বিরোধী শিবির দাবি করছে কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে থানায় তা সঠিক, কারণ তার বিরুদ্ধে প্রভাব খাটানোর একাধিক অভিযোগ রয়েছে। একই সঙ্গে আর্থিকভাবে তিনি যে দুষ্ট সেটাও তারা দাবি করছেন। গোড়াই গলদ যেটা রয়েছে যে ওএসডি ফিরহাদ হাকিমের, কলকাতার মেয়রের টাকা তুলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে, আমার কাছে এটাই ঠিক বোধগম্য হচ্ছে না। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেখান থেকে অভিযোগ এসছে সেটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, এবং যে জায়গাটাকে অভিমুখ করে অভিযোগ গেছে সেটাও একটা গুরুত্বপূর্ণ জায়গা এবং এক অফিসার। এবং এর মধ্যে ঠিক দ্বন্দ্বটা অভিষেক বন্দ্যোপাধ্যায় আর ফিরহাদ হাকিমের না, এই খেলাটা বেসিক্যালি হচ্ছে যে সেনাপতি এবং কোম্পানির মালিক এবং কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টরের মধ্যে লড়াই। তার মাঝখানেও আমার মনে হচ্ছে ফিরহাদ হাকিম পড়েছে। কিন্তু একই সঙ্গে ওই ওএসডির বিরুদ্ধে ওঠা প্রত্যেকটি অভিযোগ তদন্ত করা উচিত, এর সত্যতা যাচাই করা। তো এই বিষয়টা পুলিশ প্রশাসন কনসার্ন মহল দেখছেন, এর উপর দাঁড়িয়ে কোনো মন্তব্য করব না। পুলিশ কিন্তু এই ঘটনায় খুব দ্রুত এফআইআর নিয়েছে। আমরা আজও ফিরহাদ হাকিমের কাছে গিয়েছিলাম এই প্রসঙ্গে জানতে। উনি আজ কিচ্ছু বলতে চাননি। আজ অবশ্য শহরে নেই মেয়র, তিনি গিয়েছেন মালদার ভূতনির চরে। মালদার মানিকচকের এই জায়গায় দিদির দূত হয়ে নদী কেটে দেওয়ার ফলে জলটা হুড়ুর করে ঢুকেছে এবং গবাদি পশু আনতে গিয়ে
একজন মারা গেছে নৌকায় করেছে, এখন নৌকার পারাপারটা দয়া করে করবেন না। গবাদি পশু আটকে গেলে গভর্নমেন্ট আপনাকে গবাদি পশু দিয়ে দেবে, কিন্তু নিজের প্রাণটা বাঁচান। আর আপনারা নিশ্চিন্তে থাকুন, কুটনির চকে, মানিক চকে যা যা কাজ করার আমরা প্রত্যেকটা কাজ করব। কালকেও আমি 7-8 জন পরশুদিন পাঠিয়েছিলাম, আমাদের গভর্নমেন্ট অফিসার তারা সব সামনে পড়ে এসছে। কালকে সামিরুল গেছিল এবং ঋতব্রত গেছিল, আজকে ববিকে পাঠানো হয়েছে। আর আমি আব্দুর রহমানের সাথে কথা বলেছি, সাবিত্রী মিত্রও আছে ওখানে। সবাই মিলে যতটা পারবো আপনাদের সাহায্য করবো। ডিএমকে আমি বলবো যা আছে সব জিনিসপত্র দিয়ে মানুষকে রিলিফ চালিয়েছে যতক্ষণ। বুঝলেন বিষয়টা? ভূতনির চরে বন্যা দুর্গত এলাকা দেখতে গেছেন ফিরহাদ হাকিম। সেখানে মোবাইল ফোনে তার সামনে স্পিকার রেখে ফিরহাদ হাকিম গ্রামের মানুষদের শোনাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, তার বার্তা ওই এলাকার মানুষদের জন্য। তাহলে দিদির দূত হয়ে ফিরহাদ হাকিম মালদায়, মানে অভিষেকের অফিসের কেউ ফিরহাদ হাকিমের কোনো অফিসারের বিরুদ্ধে থানায় চলে গেলেন। দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব অবশ্য নতুন নয়, আমরা আগে পার্কিং নিয়ে দেখেছি, একাধিক ইস্যুতে দেখেছি। পুরোনো কাসুন্দি না ঘেটেই বলি, ফিরহাদ হাকিম এই বার্তার মাধ্যমে গোটা রাজ্যের কাছে এবং অবশ্যই দলের কাছে, ক্যামাক স্ট্রিটের কাছে এই বার্তাটা দিলেন কি, যে দিদি তার সঙ্গে, তার পাশে। চলছে এটাই এই মুহূর্তে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের একটা প্রবাহ। এর মধ্যে নয়া সংযোজনের নাম রাজন্যা। রাজন্যা এখন রাজদ্রোহী। শাসকের ঘরে আর এক দ্বন্দ্বের নাম রাজন্যা। যে রাজন্যা হালদার 23-21 জুলাইয়ে শহীদ মঞ্চে সকলের নজর কেড়েছিলেন নিজের ভাষণে, টিএমসিপির সেই নেত্রী এখন সাসপেন্ডেড। শুক্রবার রাতে প্রেস বিবৃতি দিয়ে রাজন্যাকে সাসপেন্ড করার কথা জানিয়েছেন তৃণাঙ্কুর ভট্টাচার্য, তৃণমূলের রাজ্য সভাপতি। ছাত্র পরিষদের শাস্তির কোপে পড়েছেন প্রান্তিক চক্রবর্তীও, যে শাস্তির কারণ শর্ট ফিল্ম। শর্ট ফিল্ম রিলিজে, মানে একটা ছোট স্বল্প দৈর্ঘ্যের একটা সিনেমা, তার রিলিজেই দলের আপত্তি। আপত্তির কারণ বিষয়বস্তু আরজিকর। তিলোত্তমা যে অস্বস্তির নাম, কাঁটার নাম, তারপরেও রাজন্যা প্রান্তিকের অনড় জেদি কি বাধ্য করলো সাসপেনশনের? দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত, এটা আমি আগেও বলেছি। এটা তো দলীয়, মানে দল প্রকাশ করেছে চিঠিটা, তাহলে আমার মনে হয় সেটার উত্তর দলই দিতে পারবে, আমি দিতে পারবো না। আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেন, অবশ্যই বলবো যে দল বিরোধী কাজ তো আমি কোনো করিনি। আমি আমার জ্ঞাতার্থে, আমি কেন, বাকি কেউ বলবে যে আমি কোনো দল বিরোধী কাজ, যেটাকে কোট আনকোট দল বিরোধী কাজ বলে দাগানো যায়, সেটা করিনি বলেই মনে হয়। এই ছবিটা কি এমন কিছু ছিল যাতে দলের ভাবমূর্তি নষ্ট হতে পারে? একদমই নয়, এবং সেটা এখনো পর্যন্ত কেউ দেখেওনি। সেটা এখনো পর্যন্ত কোনো মাধ্যমেই কেউই দেখতে পায়নি, না দলের কেউ, না সাধারণ মানুষ কেউ। তাই আমার মনে হয় উই শুড নট জাজ দ্য বুক বাই ইটস কভার। ছবিটা কি রিলিজ হচ্ছে? হ্যাঁ, 2 তারিখ, আগামী 2 তারিখ ইউটিউবে এবং ফেসবুক পেজে ছবিটা রিলিজ হবে। দল সাসপেন্ড করে দিল, শাস্তির খাড়া নেমে এলো। রাজন্যা কিন্তু নমনীয় হলেন না। তিনি এই ছবি রিলিজ করবেন 2রা অক্টোবর মহালয়ার দিনই। কোনো চাপের কাছে আপোষ করবেন না। কিন্তু রাজনীতিতে আসার আগে থেকে রাজন্যার একটা শিল্পী সত্তা ছিল। কোনো অবস্থাতেই তার বিসর্জন সম্ভব নয়। দল শাস্তি দিলে দিক। আর সোশ্যাল মাধ্যমে সবচেয়ে বেশি সরব আমরা কাকে দেখলাম এই বিষয়ে? কুণাল ঘোষকে। ফেসবুকে শুক্রবার তিনি লিখেছেন, এই স্পর্শকাতর বিষয়কে প্রচারে ব্যবহার করার চেষ্টার আমরা বিরোধী। দল এ বিষয়ে কিচ্ছু জানতো না, যে বা যারা এর সঙ্গে জড়িয়ে খতিয়ে দেখে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বকে বলা হয়েছে। দলের কর্মী হিসাবে তো আমাকে সাসপেন্ড করা হয়নি, আমাকে সাসপেন্ড করা হয়েছে আমার পদ থেকে, যেটা আমি রাজ্যের সহসভাপতি ছিলাম তৃণমূল ছাত্র পরিষদের। এবং দ্বিতীয়, এটা কিন্তু আমি টেম্পোরারি সাসপেনশন হিসেবে দেখছি, কারণ নিচে বলেছে ফার্দার সিদ্ধান্ত নেওয়া হবে ডিসিপ্লিনারি কমিটি ভেবে। পক্ষে বলছে কি বিপক্ষে বলছে বা এগুলো আলোচ্য বিষয় নয়। একটা বিষয় তদন্ত চলছে, সেই বিষয়টাকে প্রত্যক্ষভাবে আরজিকর বা এই তিলোত্তমার বিষয়টিকে এনে এই ধরনের কোনো কাজে
দল অনুমোদন করেনি। আমরা কোনো কিছুর ব্যবহারের জন্য ছবিটি নির্মাণ করিনি। আমার মনে হয় পরিচালক এক্ষেত্রে বেশি ভালো প্রসঙ্গে বলতে পারবে যে ছবিটা কেন নির্মাণ করা হয়েছে। তবে অভিনয় করতে গিয়ে আমি যতটুকু অনুভব করেছি ছবিটার উইমেন এম্পাওয়ারমেন্ট সব থেকে বড় বিষয় গিয়ে বলবো আমি, নির্যাতন আমরা প্রত্যেকেই তো মলেস্টেশনের শিকার হয়ে থাকি কোনো না কোনো জায়গায়, তো কেউ আপোষ করে নেয়, কেউ প্রতিবাদ করে, কিন্তু আমরা দেখাবো এই শর্ট ফিল্মের মাধ্যমে কেউ আপোষ করবে না, সবাই প্রতিবাদ করবে, আর সেই রাইট সবার আছে। বাকিটা তাদের ব্যাপার, ওরা এত ছোট যে ওর কোনো কথার উত্তর আমি দেব না। আর রুদ্রনীল ঘোষ ওদের সঙ্গে কথাবার্তা বলছেন, আমি আর কি বলবো। আমি এই রাজন্যাকে অল্প একটু চিনি, এমন একটা ভাব করছেন আপনারা মিডিয়া যেন তিনি আবার আগামী দিনের নতুন অগ্নিকন্যা। না তিনি অগ্নিকন্যা, না তিনি রাজনৈতিক